মোদির আশ্বাসেও শান্ত হয়নি ভারত। দেশ জুড়ে বড় বিক্ষোভের ডাক। ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে বন্যায় এক সপ্তাহে ৮২ জনের মৃত্যু। দক্ষিণ পশ্চিম ফ্রান্স, স্পেন, ইতালিতে দাবানলের থাবা। পাল্টাপাল্টি হামলা আর হুঁশিয়ারিতে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত অব্যাহত। মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা জাতিসংঘের। এবং ৪,০০০-এরও বেশি ইসরায়েলির আলাস্কা মসজিদে জোরপূর্বক প্রবেশ। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান ফিলিস্তিনিদের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। গোটা ভারতে আজ বড় বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি বর্বরতার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। এমন পরিস্থিতিতে মুম্বাইয়ে সমাবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা পুলিশও মিছিলের চূড়ান্ত অনুমতি দেয়নি। এর মধ্যে এক ভিডিও বার্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনে শিক্ষার্থী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সংগঠনটি স্থানীয় আয়োজকদের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউটর, প্রচার সামগ্রী এবং স্মারকলিপির একটি টেমপ্লেট প্রচার করেছে। নির্দেশিকা অনুযায়ী বিক্ষোভকারীদের নির্দিষ্ট স্থানে জমায়েত হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো জনসম্মুখে পাঠ, বিক্ষোভের সময় তথাকথিত পুলিশি বর্বরতার শিকার হওয়া ব্যক্তিদের প্রতি সংহতি জানানো এবং জেলা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ৬ আগস্ট পর্যন্ত মুম্বাইয়ে জড়ো হওয়া বা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আন্দোলনে সংহতি জানিয়ে এরই মধ্যে রাস্তায় নেমেছেন। তবে শুক্রবারের কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতা পুলিশের কাছে মিছিলের অনুমতি চাওয়া হলেও এখনও চূড়ান্ত অনুমতি পায়নি বিক্ষোভকারীরা। অন্যদিকে আন্দোলন দমাতে একের পর এক আশ্বাস দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভিডিও বার্তায় বলেছেন, সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। এছাড়াও শিক্ষা সচিব বিনীত যোশীকে তার পদ থেকে অপসারণ করেছে সরকার। অবশ্য এতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলেনি। মন্ত্রীর পদত্যাগ চেয়ে তারা এখনও সেখানে অবস্থান করছে। তবে শিক্ষা সচিবকে বদলিতে টানা ২৬ দিন পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন অধিকার কর্মী সোনাম ওয়াংচুক। সামিউল শিহাব, আরটিভি। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে দক্ষিণ এশিয়ার ৩ দেশ ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। গত এক সপ্তাহে এ অঞ্চলে বন্যার তাণ্ডবে প্রাণ হারিয়েছে অন্তত ৮২ জন। বিপর্যস্ত হয়ে পড়েছে অবকাঠামো, কৃষি জমি ও সড়ক যোগাযোগ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবন দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ জনপদ জুড়ে। ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানে এই সপ্তাহে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৮২ জন। সবচেয়ে ভয়াবহ চিত্র ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। বৃহস্পতিবার নতুন করে ১০ জনের মৃত্যুতে চলতি সপ্তাহে রাজ্যটিতে মোট প্রাণ হারিয়েছে ৩৬ জন। নাগাল্যান্ডে হওয়া রেকর্ড বৃষ্টিপাতের কারণে ব্রহ্মপুত্র সহ প্রধান প্রধান নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে আসামের ১১টি জেলা। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ৬.৫ লাখেরও বেশি মানুষ। এ অঞ্চল ছাড়াও গুজরাট, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সহ বেশ কয়েকটি অঞ্চলে বন্যা চলমান রয়েছে। বন্যার ভয়াবহ রূপ দেখা গেছে পাকিস্তানেও। বিশেষ করে উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি এলাকাগুলোই হঠাৎ ঢল নেমে ধসে পড়েছে বেশ কিছু সংখ্যক সেতু। প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য মতে একাধিক জেলায় পাহাড় ও ঘরবাড়ি ধসে বহু মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। চরম মানবিক সংকটের মুখে আফগানিস্তানের নুরিস্তান প্রদেশ। গত কয়েকদিনে পাহাড়ি এলাকাগুলো থেকে নেমে আসা ঢলে বিলীন হয়েছে বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। পাকিস্তান ও আফগানিস্তানে ৩ দিনে অন্তত ৪৬ জনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে।
পরিবেশ বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক উষ্ণায়নের কারণে দক্ষিণ এশিয়ার বর্ষার ধরন আমূল পরিবর্তন দেখা গেছে। স্বল্প সময়ে রেকর্ড বৃষ্টিপাত, দ্রুত বরফ গলা এবং আকস্মিক বন্যা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আব্দুল মালেক, RTV। ইউরোপ জুড়ে আবারও থাবা বসিয়েছে ভয়াবহ দাবানল। তীব্র দাবদাহ ও শুষ্ক আবহাওয়ায় দক্ষিণ পশ্চিম ফ্রান্স, স্পেন ও ইতালির বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে এই আগুন। দাবানলের কারণে শুধু ফ্রান্সের থেকেই সরিয়ে নেওয়া হয়েছে 20,000-এরও বেশি মানুষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে কয়েক হাজারের অগ্নি নির্বাপক কর্মী। এরই মধ্যে আগুন নেভাতে নিহত হয়েছে 3 ফায়ার সার্ভিস কর্মী। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমের জিরোন্দ অঞ্চলে ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দাবানল। আরকাসন উপসাগর ও লেস ক্যাপ ফেরেট উপদ্বীপ সহ আশেপাশের এলাকাগুলো থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দা সহ অন্তত 20,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। 700-র বেশি কর্মী ক্রমাগত চেষ্টা করেও বাতাসের গতি ও প্রচণ্ড গরমের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে। ইতোমধ্যে কয়েক হাজার হেক্টর বনভূমি ও বসতি ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন 2 জন ফরাসি অগ্নি নির্বাপক কর্মী। জরুরি পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্স আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সিভিল প্রোটেকশন মেকানিজমের আওতায় ক্রোয়েশিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া থেকে পানি ছেটানোর বিমান ও ভারী হেলিকপ্টার ফ্রান্সে পাঠানো হয়েছে। ইউরোপের আরেক দেশ স্পেনের অবস্থাও বেশ আশঙ্কাজনক। রাজধানী মাদ্রিদের পশ্চিম ও দক্ষিণের আলদিয়া এবং আলমোরেক্স এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। গুয়াদালাজারা অঞ্চলে চলতি বছরের সবচেয়ে বড় দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 35,000 হেক্টরেরও বেশি জমি। পরিস্থিতির ভয়াবহতা বিচারে মাদ্রিদ ও আলিভা অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছে আগুন নেভাতে সামরিক বাহিনীর বিশেষ দুর্যোগ মোকাবিলা ইউনিট মোতায়েন করা হয়েছে। তার মতে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবই এই বিধ্বংসী আগুনের মূল কারণ। দাবানলদের রেশ থেকে রেহাই পায়নি ইতালিও। বিশেষ করে সিসিলি দ্বীপ এলাকায় কালাব্রিয়া অঞ্চলে প্রায় কয়েক শত ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিসিলিতে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক অগ্নি নির্বাপক কর্মী। এদিকে কালাব্রিয়ায় আগুন ছড়িয়ে দিতে দুষ্কৃতকারীদের নাশকতার অভিযোগ এনেছে স্থানীয় কর্মকর্তারা। আব্দুল মালেক, RTV। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান কার্যক্রমকে আরও সহজ, আধুনিক ও দ্রুত করতে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইন্টিগ্রেটেড কিউ সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। আধুনিক এই ডিজিটাল প্রযুক্তির কল্যাণে কনসুলেটের সেবা গ্রহণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পুরনো ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন সাধারণ প্রবাসীরা। নতুন এই ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা সাধারণ প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি SM শাফায়েতের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। একসময় কনসুলেটে সেবা নিতে এসে প্রবাসীদের উপচে পড়া ভিড় কিংবা মধ্যপ্রাচ্যের তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার দিন এবার শেষ হতে চলেছে। কনসুলেট সেবা আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে এবার উদ্যোগ নিয়েছে দুবাইস্থ বাংলাদেশ কনসুল। দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের আরও সহজ ও দ্রুততার সাথে পাসপোর্ট এবং অন্যান্য কনসুল সেবা প্রদানের লক্ষ্যে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলে চালু করা হয়েছে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে কোনো লোকই ফেরত যায় না সার্ভিস। এখন থেকে কনসুলেটে আগত সেবা গ্রহীতারা সেবার ধরন অনুযায়ী টোকেন সংগ্রহ করে নিজ নিজ কাজ সম্পন্ন করতে পারবেন। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় আমিরাতে বাংলাদেশ কমিউনিটির নেতৃত্ববৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে প্রবাসীরা পাসপোর্ট সহ সকল ধরনের কনসুল সেবা আরও দ্রুত, সুশৃঙ্খল ও সহজতর উপায়ে পাবেন বলে জানিয়েছেন এই কনসাল জেনারেল। কনসুলেটের পুরো পাসপোর্ট, কনসুলার এবং যে আমাদের লেবার যে ইস্যুগুলো আছে বা এই সমস্ত বিষয়ে সেবা নিতে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আসেন তাদের পুরো সেবার ব্যবস্থাটাকে আমরা একটা সিঙ্গেল উইন্ডোর মধ্যে নিয়ে এসেছি এবং আমি খুব নিশ্চিত যে তাদের সহযোগিতায় আমরা সামনের দিনগুলোতে আমাদের প্রবাসীদের জন্য আরও কল্যাণমুখী কার্যক্রম হাতে নিতে পারবো বলে আমি অত্যন্ত আশাবাদী। যদি ভালো কাজ করে থাকে সেই কনসুলেট, আপনারা অবশ্যই পক্ষে কথা বলবেন। যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আলোচনার দরজা খোলা রয়েছে। কনসুলেটের সেবায় এই সংযোজন অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এখন সেবা পেতে ভোগান্তি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসীরা। সেবা নিতে তো ভালো সেবার জন্য আসছি, সেটা হচ্ছে পাসপোর্ট, ই পাসপোর্ট করার জন্য। মানে আগে যেরকম ছিল তার সাথে অনেক ভালো, মোটামুটি সার্ভিস মোটামুটি আগের থেকে অনেক ভালো। এর আগে 2016 সালে প্রথমবার চালু করা হয় এই কিউ ম্যানেজমেন্ট সিস্টেম। 2 বছরের মধ্যেই সেই পদ্ধতি বন্ধ হয়ে গেলে আবারও আগের মতোই সনাতন পদ্ধতিতে সেবা পেতেন প্রবাসীরা। ফলে প্রবাসীদের সেবা প্রদানে ভোগান্তি, বিলম্ব ও হয়রানি বেড়ে যায়।
নতুন করে চালু হওয়া সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেমে ভোগান্তি কমাবে, বাড়াবে সেবা প্রদানের মাত্রা, এমনটাই আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। আব্দুল মালেক, RTV। টানা ১৩তম রাতেও ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্টকম জানিয়েছে সামরিক কমান্ড সেন্টার, ড্রোন গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র ও ইরানি নৌঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। রাজধানী তেহরান, বন্দর আব্বাস, জাস, কেশমদ্বীপ, খোরামাবাদ, কোনারাক ও আহবাদ সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বন্দর আব্বাসে আহত হয়েছেন অন্তত 2 জন। যুক্তরাষ্ট্রের দাবি, হামলার মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। তবে ওই নৌপথে নতুন হামলা হলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও জানিয়েছে মার্কিন হামলা চললে আরও কঠোর জবাব দেওয়া হবে। এদিকে সংঘাতের কারণে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে জোর করে প্রবেশ করেছে ৪,২৮৮ ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থী গোষ্ঠীর সদস্য। ইহুদিদের ধর্মীয় শোক দিবস তিশা বাব উপলক্ষে সংঘটিত এ ঘটনাকে চলতি বছরের সবচেয়ে বড় অনুপ্রবেশের অন্যতম বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। কঠোর পুলিশ পাহারায় সেখানে যান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। এ সময় বহু ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়। মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ঘটনাকে 1967 সালের স্ট্যাটাস কো চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে। হামাস, জর্ডান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ ঘটনাকে বিপজ্জনক উস্কানি আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। বাধ্যতামূলক অতিরিক্ত শ্রম ব্যবহারের অভিযোগে বাংলাদেশ সহ বিশ্বের 60 দেশের ওপর শুল্ক বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। 10% অস্থায়ী বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার ঠিক পরপরই শুক্রবার দিবাগত রাত 12:01 থেকে নতুন করে এই শুল্ক কার্যকর হতে যাচ্ছে। এর আওতায় দেশভেদে 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক ধার্য করা হয়েছে। তবে আগামী 28 জুলাই পর্যন্ত ট্রানজিটে থাকা পণ্যগুলো এই শুল্কের আওতামুক্ত থাকবে। এছাড়া তেল, গ্যাস, সার, নির্দিষ্ট খাদ্যদ্রব্য এবং USMCA চুক্তির শর্ত পূরণকারী পণ্যগুলো আগের মতোই শুল্কমুক্ত সুবিধা পাবে। তবে বাধ্যতামূলক শ্রমের অজুহাতে যুক্তরাষ্ট্রের নেওয়া এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন দেশ ও বিশ্লেষকরা। যুক্তরাজ্যের এসেক্স উপকূলে সমুদ্রের পানিতে ডুবে মা-মেয়ে সহ অন্তত 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ব্রিটিশ বাংলাদেশি 42 বছর বয়সী নিহত ওই নারীর নাম সেলিনা রহমান ও তার 15 বছর বয়সী মেয়ে সামিহা রহমান। একই পরিবারের 9 বছর বয়সী মুসা আহমেদকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান তারা। শিশুটিও পরে রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গিয়ে বুধবার বিকেলে কোলচেস্টারের কাছে ওয়েস্ট মার্সি সমুদ্র সৈকতে এই দুর্ঘটনায় পড়েন তারা। সে সময় আহত হওয়া আরও 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।